Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আর চলারই কথা, কারণ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে অনেকগুলো। তো তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা ইন্ডিয়ান পলিটির কুইক রিভিশন ক্লাস করব। তো সামনে তোমাদের কনস্টেবলের এক্সাম রয়েছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সামও রয়েছে সামনে। তো আশা করি পরীক্ষাগুলোর জন্য আজকের ক্লাসটি একটি খুব ভালো রিভিশন হিসেবে কাজ করবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখে নেই আমাদের কী কী টপিক আজ রয়েছে। তো ইন্ডিয়ান পলিটি থেকে আমরা এই 8টি টপিক করব। তো একটি ক্লাসে এটা হবে না, দুটো ক্লাস লাগবে। তো প্রথম 6টি টপিক আমরা আজকের ক্লাসে দেখব এবং নেক্সট ক্লাসে আমরা সকল গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং সকল গুরুত্বপূর্ণ সংশোধনী আইন বা অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? তো এই দুটো পার্ট আমরা নেক্সট ক্লাসে দেখব এবং আজকের ক্লাসে আমরা প্রথম 6টি টপিক দেখব। তার মধ্যে প্রথমেই রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক পটভূমি। তো আমাদের সংবিধান তৈরির জন্য যে ইতিহাস রয়েছে, যে অ্যাক্টগুলো মানে রিফর্ম হিসেবে কাজ করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ ক্ষেত্রে, তো সেই অ্যাক্টগুলো আমরা কিন্তু এই ঐতিহাসিক পটভূমির মধ্যে দেখব। নেক্সট আমাদের রয়েছে সংবিধান প্রণয়ন। তো এই যে সংবিধান প্রণয়ন অর্থাৎ এই যে অ্যাক্টগুলোর পরে আলটিমেটলি আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা হলো এবং সেই গণপরিষদ ভারতের সংবিধানকে কিন্তু ড্রাফট করলো। এই যে ভারতের সংবিধানের ড্রাফট বা ফ্রেম করা, সেই মেকিংটা আমরা কিন্তু এই সেকেন্ড টপিকের মধ্যে এসে পড়ব। থার্ড টপিক আমরা দেখব ভারতের সংবিধানের বিদেশি উৎস। তো ভারতবর্ষের সংবিধানের একটা বড় উৎস যদি আমরা দেখি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এছাড়াও কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বিভিন্ন দেশের থেকে কিন্তু আইডিয়াকে ধার করে বা বড়ো করে কিন্তু তৈরি করা হয়েছে। আমরা জানি আমাদের সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান। তো এই যে সবথেকে বড় লিখিত সংবিধান, এটার পেছনে কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক আইডিয়া কিন্তু নিয়ে এটা তৈরি করা হয়েছে। তো এই ব্যাপারটা আমরা এই থার্ড টপিকের মধ্যে দেখব। নেক্সট আমাদের রয়েছে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। আমাদের সংবিধানের যে প্রিফেস রয়েছে বা প্রিয়াম্বেল রয়েছে, যেখান থেকে আমরা সংবিধান যারা তৈরি করেছেন তারা কি নিয়ে তৈরি করেছেন, কি ভাবনা নিয়ে তৈরি করেছেন, তো তার একটা কিন্তু ক্লিয়ার আইডিয়া পাই। তো সেই প্রিয়াম্বেল আমরা দেখব কি রয়েছে প্রিয়াম্বেলে এবং এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। নেক্সট আমরা দেখব সংবিধানের পার্ট। তো ভারতের সংবিধানের 22টি পার্ট কিন্তু অরিজিনাল সংবিধানে ছিল এবং পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের দ্বারা আরও 3টি পার্টকে যুক্ত করে বর্তমানে 25টি পার্ট আমাদের সংবিধানে রয়েছে। তো এই 25টি পার্ট আমরা দেখব 5 নম্বর টপিকে এবং 6 নম্বর টপিকে আমরা দেখব সংবিধানের তফসিল বা শিডিউল। তো আমাদের সংবিধানে যে 12টি শিডিউল রয়েছে, সেই শিডিউলগুলো আমরা দেখব এবং কিভাবে আমরা শর্ট ট্রিক্স দিয়ে সেই শিডিউলগুলো মনে রাখবো, সেই ট্রিক্সও আমরা কিন্তু আজকের ক্লাসে দেখব। তো এই প্রথম 6টি টপিক আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। যারা তোমরা ক্লাসের পিডিএফ নিতে চাও, তো এর আগে আমরা হিস্ট্রি কুইক রিভিশন ক্লাস করেছি, জিওগ্রাফির ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্সের ক্লাসও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই 3টি ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের পলিটি হবে এবং এরপরে আমরা সায়েন্সের আরেকটি কুইক রিভিশন ক্লাস করব। তো এই 5টি পিডিএফ শুধুমাত্র 20 টাকায় তোমরা কিন্তু পেতে পারো। তো যারা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধুমাত্র 20 টাকায় 5টি পিডিএফ কিন্তু দেওয়া হবে। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাস আমরা দেখে নিই। প্রথম টপিক আমাদের রয়েছে ঐতিহাসিক পটভূমি। তো আমাদের সংবিধানের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে আমরা দুটো পার্টে কিন্তু ভাগ করতে পারি। অর্থাৎ সংবিধান তৈরির আগে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ রিফর্মগুলো হয়েছিল, তো সেই রিফর্মগুলোকে বা সেই অ্যাক্টগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমাদের রয়েছে কোম্পানি রুল। কোম্পানি রুল আমরা পড়ব 1773 থেকে 1858 পর্যন্ত, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য বা তাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন অ্যাক্ট কিন্তু পাস করা হয় ব্রিটিশ ক্রাউন থেকে।
এবং নেক্সট আমরা দেখব ক্রাউন রুল। তো 1857 সালের যে মহাবিদ্রোহ হয় তারপরে কিন্তু 1858 সাল থেকে ব্রিটিশ ক্রাউন ডিরেক্ট কিন্তু ভারতের দায়িত্ব নিয়ে নেয়। তো এটা আমরা পড়ব ক্রাউন রুলের মধ্যে। তো 1858 থেকে 1947 আমরা দেখব ক্রাউন রুল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কিন্তু কি ট্রেডিং পারপাসে ভারতবর্ষে আসে। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হওয়ার পরে ভারতবর্ষে আসে এবং 1773 পর্যন্ত আমরা দেখব এটা কিন্তু শুধুমাত্র ট্রেডিং কোম্পানি হিসেবেই নিজে কিন্তু পারফর্ম করছিল। কিন্তু 1764 সালে আমরা দেখলাম কি বক্সারের যুদ্ধে ব্রিটিশরা কিন্তু খুব ভালো একটা জয় লাভ করলো এবং তারপরে 1765 সালে কিন্তু দিওয়ানি লাভ করলো বাংলা, বিহার এবং উড়িষ্যার। এবং তারপর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু কিন্তু একটা ট্রেডিং কোম্পানি হিসেবে থাকলো না, এটা কিন্তু ভারতকে শাসন শুরু করলো। এবং তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য বিভিন্ন অ্যাক্ট পাস হতে থাকে। 1773 থেকে আমরা এই অ্যাক্টগুলো পড়ব এবং 1947 আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পর্যন্ত কিন্তু আমরা পড়ব। তো চলো, আমাদের প্রথম অ্যাক্ট রয়েছে কোম্পানি রুলের মধ্যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। তো তার যে সমস্ত ইম্পর্টেন্ট ফিচারগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা একটু থিওরিটা পড়ে নিই এবং তারপরে কিন্তু আমাদের এমসিকিউ রয়েছে। তো প্রথমে আমরা দেখব রেগুলেটিং অ্যাক্ট 1773। তো এই যে 1773 এর রেগুলেটিং অ্যাক্ট রয়েছে, এটা বাংলার গভর্নর যে পোস্ট ছিল সেই পোস্টকে কিন্তু প্রমোট করে বাংলার গভর্নর জেনারেল হিসেবে। তো বাংলার গভর্নর তিনি বাংলার গভর্নর জেনারেল হিসেবে কিন্তু মনোনীত হন এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস। এবং রেগুলেটিং অ্যাক্ট 1773 এই অ্যাক্টের দ্বারা কলকাতায় কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয় 1774 সালে এবং প্রথম বিচারপতি ছিলেন কিন্তু স্যার এলিজা ইম্পে। তো রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে আমরা এই তিনটি টপিক দেখলাম। নেক্সট আমরা দেখব পরের অ্যাক্ট আমাদের রয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো 1784 সালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার পিট একটা আইন এটাকে পাশ করেন এবং এর নাম কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন। তো এখানে দেখো কি প্রভিশন ছিল। তো এটি কোর্ট অফ ডিরেক্টরসকে বাণিজ্যিক বিষয়গুলি পরিচালনা করার অনুমতি দেয়। তো এখানে দুটো কিন্তু নতুন বিষয় আমরা পাবো, কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল। তো কোর্ট অফ ডিরেক্টর এদের কাজ ছিল বাণিজ্যিক যে বিষয়গুলো ছিল, কমার্শিয়াল যে সমস্ত ইস্যুগুলো ছিল সেটাকে দেখা, এবং বোর্ড অফ কন্ট্রোল তারা কিন্তু যে রাজনৈতিক বিষয়গুলো ছিল সেটা কিন্তু তারা মেনলি কিন্তু নোটিস করতো বা দেখতো। ঠিক আছে, তো এরকম আমরা দুটো কিন্তু পেলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু দুটো বোর্ড তৈরি করলো ভারতকে শাসন করার জন্য। তো এই ব্যাপারটাকে আমরা কিন্তু ডায়ার্কি বা দ্বৈত শাসন কিন্তু বলতে পারি, বা ডুয়াল গভর্নমেন্ট কিন্তু শুরু হলো এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা। একটা গ্রুপ তারা কিন্তু বিভিন্ন কমার্শিয়াল ইস্যুগুলো দেখবে এবং আরেকটা গ্রুপ তৈরি করা হলো যারা কিন্তু শুধুমাত্র যে পলিটিক্যাল ইস্যুগুলো রয়েছে সেটা কিন্তু দেখবে। তো কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল আমরা পেলাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-তে। নেক্সট আমাদের রয়েছে চার্টার অ্যাক্ট অফ 1793। তো 1793 সালে যে চার্টার অ্যাক্ট পাস করা হয়, এখানে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রভিশন পাবো না। এখানে কিন্তু 20 বছরের জন্য ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি বা একচেটিয়া বাণিজ্য করার অধিকার ছিল সেটাকে এক্সটেন্ড করা হয়। নেক্সট আমরা দেখব পরের অ্যাক্ট আমাদের রয়েছে চার্টার অ্যাক্ট 1813 সালের যে চার্টার অ্যাক্ট পাস করা হয়েছিল। এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথমেই আমরা দেখব এটা ভারতে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যের একচেটিয়া অধিকার অর্থাৎ যে মনোপলি ছিল সেটাকে কিন্তু অ্যাবলিশ করে বা বিলুপ্ত করে। শুধুমাত্র চা ব্যবসা এবং চীনের সাথে বাণিজ্যের ওপর কোম্পানির মনোপলি কিন্তু এটা কিন্তু অব্যাহত ছিল, এটা কিন্তু শুধুমাত্র এক্সিস্ট করতো এবং বাকি যে সমস্ত ট্রেডিংয়ের ক্ষেত্রে তার অধিকার ছিল, মনোপলি ছিল, সেটা কিন্তু মনোপলিটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। অর্থাৎ অন্যান্য সমস্ত কোম্পানি কিন্তু ভারতবর্ষে তারা বাণিজ্য করতে পারবে সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয় 1813 সালে চার্টার অ্যাক্টের দ্বারা। এবং নেক্সট আমরা আরেকটা প্রভিশন দেখব
যে 1813 সালে চার্টার অ্যাক্টে বা সনদ আইনে কিন্তু খ্রিস্টান মিশনারিদের ভারতে আসার পারমিশন গ্র্যান্ট করা হয়। ওকে, তো 1813 সালে চার্টার অ্যাক্ট আমরা দেখলাম। নেক্সট আমাদের রয়েছে চার্টার অ্যাক্ট অফ 1833। তো 1833 সালে যে সনদ আইন পাশ করা হয়েছিল সেখানে আমরা যে ফিচারগুলো পাবো তার মধ্যে প্রথমেই রয়েছে, খুব ইম্পর্টেন্ট, এটি বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করে তোলে। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটাই কিন্তু প্রমোটেড হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে, এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট হন উইলিয়াম বেন্টিং। এবং এরপরে আমরা আরেকটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক সংস্থা হিসেবে কার্যক্রম সেটা কিন্তু অবসান ঘটায়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মনোপলি ছিল সেটাকে কিন্তু একদম মানে অ্যাবলিশ করে দেওয়া হয়, এবং কোম্পানি হিসেবে তাদের যে কার্যক্রম সেটাকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই অ্যাক্টের দ্বারা। তো চার্টার অ্যাক্ট 1833 আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব চার্টার অ্যাক্ট অফ 1853। তো 1853 সালের যে সনদ আইন ছিল সেখানে কিন্তু প্রথমবারের মতো গভর্নর জেনারেলের যে কাউন্সিল সেখানে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এই যে দুটো ফাংশন এটাকে কিন্তু সেপারেট করা হলো বা পৃথক করা হলো। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল কিন্তু কোম্পানি রুল 1773 থেকে 1853 পর্যন্ত। নেক্সট আমরা দেখব তো ক্রাউন রুল 1858 থেকে 1947 পর্যন্ত আমরা পাবো। তো এর মধ্যে প্রথম অ্যাক্ট আমাদের রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটাকে আমরা গুড গভর্নমেন্ট অ্যাক্ট নামেও জানি। তো এখানে যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আমরা পাবো, এটা ভারতের গভর্নর জেনারেলের যে পোস্ট ছিল সেটাকে আপডেট করে ভারতের ভাইসরয় করে, এবং প্রথম ভাইসরয় হন ক্যানিং, লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হন। নেক্সট আমরা দেখব এটি দ্বৈত ব্যবস্থা, অর্থাৎ যে ডুয়াল গভর্নমেন্ট ছিল, কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল, এই দুটো পোস্টকে কিন্তু বা এই দুটো যে আমরা গভর্নমেন্ট পেয়েছিলাম তো সেই সিস্টেমকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়, এবং তার পরিবর্তে সেক্রেটারি অফ স্টেট নামে একটা পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয় এই অ্যাক্টের মাধ্যমে। তো তিনটি জিনিস আমরা পেলাম, ভাইসরয় অফ ইন্ডিয়া এই সময় তৈরি করা হয় এই পোস্ট, এবং সেক্রেটারি অফ স্টেট এই পোস্টটিও কিন্তু তৈরি করা হয়, এবং বোর্ড অফ ডিরেক্টর এবং কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল এই দুটো বোর্ডকে কিন্তু অ্যাবলিশ করা হয় এই অ্যাক্টের মাধ্যমে। নেক্সট অ্যাক্ট আমাদের রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো 1861 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ছিল সেখানে বলা হয় যে ভারতীয়রা তারা কিন্তু যে আইন প্রণয়নের যে প্রক্রিয়া সেই প্রসেসে কিন্তু তারা যুক্ত হতে পারবে, এবং ভাইসরয়ের যে এক্সটেন্ডেড কাউন্সিল সম্প্রসারিত যে কাউন্সিল ছিল সেখানে ভারতীয়দের নন অফিসিয়াল বা বেসরকারি সদস্য হিসেবে তাদের কিন্তু মনোনীত করা যাবে। এবং 1862 সালে সেই সময়কার ভাইসরয় লর্ড ক্যানিং তার আইন সভা পরিষদে 3 জন ভারতীয়কে কিন্তু মনোনীত করেছিলেন, এবং ওনাদের মধ্যে প্রথমজন ছিলেন বেনারসের রাজা পাটিয়ালার মহারাজা, এবং থার্ড জন ছিলেন স্যার দিনকার রাও। এই 3 জন ভারতীয়কে কিন্তু প্রথম নন অফিসিয়াল মেম্বার হিসেবে ভাইসরয়ের যে কাউন্সিল ছিল সেখানে কিন্তু তাদের মেম্বার করা হয়। নেক্সট আমরা দেখব এটি বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিগুলোতে আইন প্রণয়নের ক্ষমতা পুনরুদ্ধার করে বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া শুরু করে। অর্থাৎ এটা কিন্তু মাদ্রাস এবং বোম্বেতে কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু পুনরুদ্ধার করে এটা ডিসেন্ট্রালাইজেশনের প্রসেস কিন্তু শুরু করেছিল, এবং বাংলা, উত্তর পশ্চিম প্রদেশ এবং পাঞ্জাবে নতুন আইনসভা পরিষদ প্রতিষ্ঠার কথা কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে আমরা পাই, যেটা 1862, 1886 এবং 1897 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট আমরা দেখব এটি 1859 সালে ক্যানিং কর্তৃক প্রবর্তিত পোর্টফোলিও ব্যবস্থাকে স্বীকৃতি দেয়। তো পরীক্ষায় আসতে পারে যে পোর্টফোলিও সিস্টেম আমরা প্রথম কোন অ্যাক্টের দ্বারা পাই, তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 দ্বারা। এবং সবশেষে আমরা দেখব এটি ভাইসরয়কে
অধ্যাদেশ জারি করার ক্ষমতা দিয়েছিল, অর্থাৎ অর্ডিন্যান্স পাওয়ার কিন্তু দেওয়া হয় ভাইসরয়কে 1861 সালের অ্যাক্টের দ্বারা। নেক্সট অ্যাক্ট আমরা দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892 হবে, 1892। তো 1892 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তো সেই অ্যাক্টে আমরা দেখব যে প্রথমবারের জন্য কিন্তু বাজেট নিয়ে আলোচনা করার ক্ষমতা কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে, এখানে খুব বেশি আর আমরা কিন্তু দেখব না যে কাউন্সিল তারা কিন্তু বাজেট নিয়ে ডিসকাস করার যে অধিকার সেটা কিন্তু এই অ্যাক্টের দ্বারা পায়। নেক্সট আমরা দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, যেটা মর্লে মিন্টো রিফর্ম নামেও পরিচিত, কারণ তৎকালীন ভাইসরয় ছিলেন কিন্তু মিন্টো এবং সেই সময়কার সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড মর্লে। তো সেই জন্য মর্লে মিন্টো রিফর্ম নামেও এই অ্যাক্টটি পরিচিত। তো 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তার যে ইম্পর্ট্যান্ট ফিচারগুলো ছিল সেটা আমরা দেখব। প্রথমেই আমাদের রয়েছে এটি প্রথমবারের মতো ভাইসরয় এবং গভর্নরদের এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে ভারতীয়দের যোগাযোগ ব্যবস্থা কিন্তু সংযোগ ব্যবস্থা কিন্তু করেছিল, এবং তার সাথে সাথে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেখানে যোগদানকারী প্রথম ভারতীয় ছিলেন কিন্তু সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তো এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। এসপি সিনহা প্রথম ভারতীয় ছিলেন যিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের কিন্তু মেম্বার হন। নেক্সট আমরা দেখব পরের ফিচার আমরা পাবো এটি পৃথক নির্বাচক মণ্ডলীর ধারণা গ্রহণ করে, অর্থাৎ সেপারেট ইলেক্টোরেট তার ধারণা কিন্তু আমরা পাই 1909 সালের মর্লে মিন্টো অ্যাক্টের দ্বারা, এবং মুসলিমদের জন্য সাম্প্রদায়িক প্রতিনিধিত্বর একটি ব্যবস্থা কিন্তু এই সময় থেকে করা হয়। তাই জন্য মিন্টোকে কিন্তু ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বা সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থার জনক বলা হয়। এই ছিল আমাদের 1909 সালের অ্যাক্ট। নেক্সট আমরা দেখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। তো 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল তার বৈশিষ্ট্যগুলো ছিল এখানে কিন্তু বাই ক্যামেরালিজম, অর্থাৎ যে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, এটা কিন্তু আমরা এই অ্যাক্টের দ্বারা পাই। নেক্সট ডায়ার্কি ইন প্রভিন্স, বহুবার পরীক্ষায় এসেছে যে কোন অ্যাক্টের দ্বারা আমরা প্রভিন্সে ডায়ার্কি পাই, এটা কিন্তু মনে রাখবে, প্রভিন্সে ডায়ার্কি। তো প্রভিন্সে ডায়ার্কি বা দ্বৈত শাসন আমরা পাই 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা, যেটার আরেকটা নাম আমরা কিন্তু পাবো মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। একটু লিখে রাখবে, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919কে। এবং থার্ড প্রভিশন আমরা পাবো এটি শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপীয়দের জন্য, এই চারটি গোষ্ঠী আমরা পেলাম, এদের জন্য পৃথক নির্বাচনী এলাকা প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের যে নীতি সেটাকে কিন্তু আরও এক্সটেন্ড করে। তো আমরা দেখলাম সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব সেটা কিন্তু শুরু হয় 1909 সালে এবং সেটাকে আরও এক্সটেন্ড করেছিল, সেই রিপ্রেজেন্টেশনকে আরও এক্সটেন্ড করা হয়েছিল কিন্তু 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা। এবং সব শেষে আমরা দেখব এটি একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার কথাও কিন্তু বলেছিল। নেক্সট আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের যে সমস্ত ফিচারগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথমেই রয়েছে এটি একটি অল ইন্ডিয়া ফেডারেশন প্রতিষ্ঠার বিধান করেছিল। এটা কিন্তু অল ইন্ডিয়া ফেডারেশনে এস্টাবলিশ করার কথা বলে, এবং এখানে কিন্তু আইন ক্ষমতা 3টি তালিকার মধ্যে বিভক্ত করে। তো আইন বা ক্ষমতাকে কিন্তু 3টি লিস্টের মধ্যে বিভক্ত করা হয়, যেমন বর্তমানেও রয়েছে। তো একটা কেন্দ্রের জন্য ফেডারেল তালিকা, একটা হচ্ছে প্রদেশের জন্য প্রাদেশিক তালিকা, এবং উভয়ের জন্য কিন্তু এটা সমকালীন হবে না, এটা কিন্তু আমরা পাবো কনকারেন্ট যে লিস্ট আমাদের বর্তমানে রয়েছে। ঠিক আছে, তো এটা কনকারেন্ট লিস্ট কিন্তু আমরা পাবো দুটোর জন্য, অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশ দুটোর জন্যই আমরা কিন্তু কনকারেন্ট লিস্ট পাবো। তো এই যে মানে আর কি ক্ষমতার যে বিভাজন, যে ফেডারেশন, এই ধারণা কিন্তু আমরা 1935 অ্যাক্টের দ্বারা পাই। এবং অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডিওয়ারি পাওয়ার, সেই রেসিডিওয়ারি পাওয়ার কিন্তু ভাইসরয়কে দেওয়া হয়, অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিওয়ারি পাওয়ার। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে বর্তমানে আমাদের সংবিধানের যে রেসিডিওয়ারি পাওয়ার সেগুলো কার উপর ন্যস্ত করা রয়েছে, তো এটা কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখব এটি প্রদেশগুলোতে দ্বৈততন্ত্র বিলুপ্ত করে।
অর্থাৎ যে ডায়ার্কি সিস্টেম আমাদের প্রভিন্সে আমরা 1919 সালে পেয়েছিলাম সেটাকে অ্যাবলিশ করা হয় এবং প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রবর্তন করা হয় এবং প্রদেশগুলোকে কিন্তু স্বায়ত্ত শাসন বা স্বাধীন ভাবে কিন্তু তাদের শাসন করার কিন্তু ক্ষমতা দেওয়া হয়। নেক্সট আমাদের রয়েছে এই যে সেন্ট্রালে কেন্দ্রে কিন্তু দ্বৈত শাসন গ্রহণের বিধান করেছিল। নেক্সট আমরা দেখব 5 নম্বর পয়েন্ট আমাদের রয়েছে এটি ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার কথা বলে এবং এটা একটা ফেডারেল আদালত প্রতিষ্ঠার বিধান করেছিল, যেটা 1937 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয় এই ফেডারেল আদালত। তো এই পয়েন্টগুলো আমরা পেলাম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। নেক্সট আমাদের শেষ অ্যাক্ট রয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো তার মধ্যে রয়েছে এটি ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটায়। তো ভারতবর্ষে অবশ্যই ব্রিটিশ শাসন সেটার অবসান ঘটায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 15 আগস্ট 1947 সাল। ভারত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। তো ভারত এটা কিন্তু বিভক্তির জন্য ভারত এবং পাকিস্তান দুটো স্বাধীন রাষ্ট্র কিন্তু তৈরি হয় এবং এটি দুটো রাজ্যের গণপরিষদকে তাদের নিজ নিজ নেশনের জন্য জাতির জন্য যে কোনো সংবিধান প্রণয়ন এবং গ্রহণ করার ক্ষমতা কিন্তু দিয়েছিল। তো এই আমরা পেলাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। নেক্সট আমরা কিছু এমসিকিউ দেখব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো প্রথমেই আমাদের রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর সংসদীয় নিয়ন্ত্রণের জন্য প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা? অর্থাৎ দ্য ফার্স্ট ডেফিনিট স্টেপ টু প্রোভাইড পার্লামেন্টারি কন্ট্রোল ওভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ টেকেন বাই। তো রেগুলেটিং অ্যাক্ট 1773 এই অ্যাক্টের দ্বারা কিন্তু প্রথমবারের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর একটা পার্লামেন্টারি কন্ট্রোল কিন্তু এখানে করা হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 2। নিচের কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান করা হয়েছিল? তো এর আগেও আমরা দেখলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সাল। তো এই অ্যাক্টের দ্বারা কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি করা হয় 1774 সালে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। উত্তরপ্রদেশ পিএসসি 2010 সালের প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3। নিচের কোনটি ভারতীয় সরকারের চরিত্রকে একক থেকে ফেডারেলে পরিবর্তন করতে চেয়েছিল? তো হুইচ অফ দ্য ফলোয়িং সট টু চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল? তো এই যে ফেডারেলিজমের যে ধারণা বা বিকেন্দ্রীকরণের যে ধারণা এটা আমরা পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 4। ব্রিটিশ পার্লামেন্টে কোন আইনটি ভারতের বাণিজ্যের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত করেছিল? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মনোপলি সেটাকে কিন্তু অ্যাবলিশ করেছিল কোন অ্যাক্ট? তো অবশ্যই 1813 সালের চার্টার অ্যাক্টে কিন্তু তাদের মনোপলি কিন্তু অ্যাবলিশ করা হয়। শুধুমাত্র চা এবং চায়নার সাথে বাণিজ্য তারা কিন্তু করতে পারত। সেই সময় তাদের কিন্তু মনোপলি এই দুটো বিষয়ের ওপর ছিল এবং আদার সমস্ত ব্যাপারে তাদের কিন্তু মনোপলিকে অ্যাবলিশ করা হয়। তো কোশ্চেন নাম্বার 4 আমাদের ডান। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5। ব্রিটিশরা ভারতে ভাগের দাবি মেনে নেয়। তো দ্য ব্রিটিশ কনসিডার দ্য ডিমান্ড ফর পার্টিশন অফ ইন্ডিয়া আন্ডার। তো কিসের আন্ডারে ভারত বিভাজনের যে দাবি সেটাকে মেনে নেয় ব্রিটিশরা? তো মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটা 3 জুন প্ল্যান নামেও পরিচিত, এটা কিন্তু ভারত বিভাগের যে দাবি সেটাকে মেনে নেয়। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 6। থ্রু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি পুট টু অ্যান এন্ড? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি সেটাকে কিন্তু বন্ধ করা হয় 1833 সালে চার্টার অ্যাক্টের দ্বারা। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। কোন আইনটি প্রথমবারের মতো ভারতীয়দের পক্ষে তাদের দেশের প্রশাসনে কিছু অংশ নেওয়া সম্ভব করেছিল? তো হুইচ অ্যাক্ট ফর দ্য ফার্স্ট টাইম মেড ইট পসিবল ফর ইন্ডিয়ান্স টু টেক সাম শেয়ার ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দেয়ার কান্ট্রি? তো
তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালের দ্বারা নন অফিসিয়াল মেম্বার হিসেবেও কিন্তু হিসেবে হলেও প্রথমবারের জন্য ভারতীয়রা কিন্তু ভাইসরয়ের যে কাউন্সিল ছিল সেখানে কিন্তু নন অফিসিয়াল মেম্বার হিসেবে তাদের মনোনীত করা হয়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 8। তো কোশ্চেন নাম্বার 8 রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অফ দ্য ব্রিটিশ হ্যাড সেপারেটেড দ্য লেজিসলেটিভ ফ্রম দ্য এক্সিকিউটিভ। তো লেজিসলেটিভ থেকে এক্সিকিউটিভকে আলাদা করে যে অ্যাক্ট সেটা অবশ্যই 1853 সালের চার্টার অ্যাক্ট। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 9। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি সমাধান করার জন্য কোন আইনটি পাস করা হয়েছিল? তো রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে তাকে তার যে শর্টকামিংসগুলো ছিল বা ত্রুটিগুলো ছিল সেটাকে অ্যাড্রেস করার জন্য যে অ্যাক্ট পাস করা হয় সেটা অবশ্যই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন আমাদের রয়েছে, দ্য অ্যাক্ট দ্যাট ট্রান্সফার দ্য পাওয়ার ইন ফর্ম অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া ওয়াজ। তো কোন আইনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতবর্ষে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতার হস্তান্তর করে? তো অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 11। হুইচ অফ দ্য ফলোয়িং ভেস্টেড দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া উইথ সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তো সিডিএস 2008 সালের প্রশ্ন, নিচের কোন অ্যাক্ট ভারত সরকারের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ সহ ভারতের সেক্রেটারি অফ স্টেটকে ন্যস্ত করেছে? তো সেক্রেটারি অফ স্টেট এই পোস্টটি আমরা পাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ, এবং ভারতবর্ষের সমস্ত যে সুপ্রিম কন্ট্রোল সর্বোচ্চ যে ক্ষমতা সেটা কিন্তু সেক্রেটারি অফ স্টেটের ওপর ন্যস্ত করা হয়। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 12। ইন দ্য ফেডারেশন এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 রেসিডিউয়ারি পাওয়ার ওয়ার গিভেন টু দ্য। তো আইএস প্রিলিমস এবং ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন, যে রেসিডিউয়ারি পাওয়ার যেটা ছিল অবশিষ্ট ক্ষমতা, যেগুলো যে তিনটি লিস্ট ছিল কনকারেন্ট, ইউনিয়ন এবং প্রভিন্সের লিস্ট, তার মধ্যে ছিল না। তো সেই সমস্ত বিষয়গুলো কার ওপর ন্যস্ত করা হবে, কার ওপর দায়িত্ব দেওয়া হবে, এটাকে আমরা বলবো রেসিডিউয়ারি পাওয়ার। তো এই রেসিডিউয়ারি পাওয়ার তার সেই রেসিডিউয়ারি পাওয়ারটা দেওয়া হয়েছিল কার ওপর? তো সঠিক উত্তর আমরা করব গভর্নর জেনারেল। তো এখানে গভর্নর জেনারেল থাকতে পারে বা ভাইসরয় থাকতে পারে, যেটা অপশনে থাকবে সেটাই কিন্তু কারেক্ট হবে, এবং যে কোনো একটাই থাকবে। সেই সময় আমরা ভাইসরয়কে মেনলি পাবো, কারণ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেই পোস্টটি কিন্তু আপডেট হয়ে ভাইসরয় হয়ে যায় 1833-তে। তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করলাম ভাইসরয় অথবা গভর্নর জেনারেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 13। By which of the following act the Legislative Council of India received the power to discuss the budget? তো প্রথমবারের জন্য বাজেট ডিসকাস করার যে অধিকার সেটা পেল কোন অ্যাক্টের দ্বারা? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892। তো 1892 সালের যে কাউন্সিল অ্যাক্ট, সেই অ্যাক্টের দ্বারা কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বা আইন পরিষদ তারা বাজেট নিয়ে আলোচনা করার ক্ষমতা পেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 14। তো কোশ্চেন নাম্বার 14 আমাদের 4টি অ্যাক্ট দেওয়া রয়েছে এবং সেই অ্যাক্টগুলোকে আমাদের কিন্তু ক্রোনোলজি ওয়াইজ সাজাতে হবে। প্রথমেই রয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট আমরা পাবো 1784 সালে 1784। নেক্সট রয়েছে চার্টার অ্যাক্ট। তো চার্টার অ্যাক্ট কিন্তু আমরা শুরু হবে কিন্তু 1793 থেকে। রেগুলেটিং অ্যাক্ট আমরা তো অবশ্যই পাবো 1773। এবং অপশন ডিটা আমরা দেখে নিই। অপশন ডিতে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট
তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সবার শেষে রয়েছে, 1861 থেকে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু পাবো। তার মানে সবার প্রথমে আমরা পেলাম রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট মানে নাম্বার 3 আমাদের সবার প্রথমে হলো। দেন রয়েছে পিস ইন্ডিয়া অ্যাক্ট নাম্বার 1। তারপরে আমরা পেলাম কিন্তু আমাদের চার্টার অ্যাক্ট অর্থাৎ অপশন 2, এবং সবার শেষে আমাদের রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তো 3, 1, 2, 4 অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 15। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন। তো ভারতের যে স্বাধীনতা আইন সেটা পাস করা হয় কত সালে, কোন দিন বা কোন মাস? তো অনেকগুলো অপশন দেখো দেওয়া রয়েছে। জুলাই 1947, এটা কিন্তু আগস্ট হবে না, আমরা জানি 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়, এবং আমাদের দেশের স্বাধীনতার যে আইন সেটা কিন্তু পাস করা হয় 18ই জুলাই 1947। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। অনেকগুলো পরীক্ষায় এটা এসেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স দুবার এসছে, তো অবশ্যই মনে রাখতে হবে জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 16। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস প্রোভাইডেড ফর কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া? তো ব্রিটিশ ইন্ডিয়াতে কমিউনাল রিপ্রেজেন্টেশন প্রোভাইড করেছিল যে অ্যাক্ট, সেটা অবশ্যই মরলে মিন্টো অ্যাক্ট 1909। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, এবং সেই জন্য আমরা দেখলাম মিন্টো তিনি কিন্তু ফাদার অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন নামেও পরিচিত। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 17। দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম বাই। তো ভারতীয় আইনসভা প্রথমবারের জন্য বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট হয় কোন অ্যাক্টের দ্বারা? তো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা মন্টেগো চেমসফোর্ড আইন নামেও পরিচিত, সেই অ্যাক্ট কিন্তু এই বাইক্যামেরাল যে সিস্টেম সেটাকে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 18। ডায়ারকে ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড আন্ডার। তো ডায়ারকে এটা প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয়, আমরা করব অপশন নাম্বার বি মন্টেগো চেমসফোর্ড রিফর্ম 1919 সালে। এই আইনের দ্বারা প্রথমবারের জন্য ডায়ারকি সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয়, এবং এটা কিন্তু করা হয় প্রভিন্সে। তো প্রভিন্সে আমরা দেখব 1919 সালে ইন্ট্রোডিউস করা হয়, এবং 1935 সালে প্রভিন্স থেকে এই ডায়ারকি সিস্টেমকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়, এবং সেন্টারে ডায়ারকি ইন্ট্রোডিউস করা হয়। তো এক্ষেত্রে যেহেতু ফার্স্ট টাইম জিজ্ঞেস করা হয়েছে, তো অবশ্যই আমরা সঠিক উত্তর করব মন্টেগো চেমসফোর্ড আইন 1919। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 19। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ওয়াজ ডিসক্রাইবড বাই জওহরলাল নেহেরু অ্যাজ চার্টার অফ স্ল্যাভারি? তো চার্টার অফ স্লেভারি বা দাসত্বের সনদ বলে বর্ণনা করেছেন কোন আইনকে? জওহরলাল নেহেরু। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের ভারত শাসন আইনকে দাসত্বের সনদ বলে বর্ণনা করেছিলেন আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 20। দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন দ্য। তো আইএস প্রিলিমস 2012 সালের প্রশ্ন। ভারতীয় সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে কোন অ্যাক্টের দ্বারা? অর্থাৎ ফেডারেশনের যে ধারণা আমরা পাই সেটা আমরা পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 21। বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট দ্য সিস্টেম অফ ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাট দ্য সেন্টার? তো এর আগে আমরা দেখলাম সেন্টারে যখন মেনশন করা থাকবে ডায়ারকি ইন্ট্রোডিউস করা হয়েছে কোন অ্যাক্টের দ্বারা, তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে 1935, এবং প্রভিন্সে করা হয়েছিল কিন্তু 1919 সালে। তো কোশ্চেনটা ভালো করে দেখবে, প্রভিন্স বললে 1919 এবং ফার্স্ট টাইম বললেও কিন্তু 1919,
এবং যদি জিজ্ঞেস করা হয় সেন্টারে, সেটা করব আমরা 1935। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনাল অটোক্রেসি? তো নিচের কোন আইনে আমরা সাংবিধানিক স্বৈরাচারের নীতি প্রবর্তন করা হয়েছে? তো কনস্টিটিউশনাল অটোক্রেসির যে সিস্টেম, সেই প্রিন্সিপাল আমরা কিন্তু পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব, কোশ্চেন নাম্বার 23, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আরবিআই? তো আরবিআই এটা এস্টাবলিশমেন্ট আমরা পাবো 1935-এ। হিলটন ইয়াং কমিশনের রেকমেন্ডেশনে এই আরবিআই কিন্তু এস্টাবলিশ করা হয়, এবং এর জন্য যে অ্যাক্ট এই যে এস্টাবলিশমেন্টকে প্রোভাইড করেছিল সেটা অবশ্যই আমরা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো এর আগে আমরা প্রথম থিওরি পার্টটা যেখানে দেখলাম, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এটা আমাদের হয়ে গেল অপশন নাম্বার সি, 1935। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 24, দ্য ক্রিয়েশন অফ এ ফেডারেল কোর্ট ইন ইন্ডিয়া ওয়াজ অ্যাডভোকেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট? তো ফেডারেল কোর্ট এটা আমাদের ভারতবর্ষে কিন্তু এস্টাবলিশমেন্ট হয় 1937-এ, এবং এর যে বিধান সেটা যে প্রোভাইড করেছিল সেটা আমরা পাবো অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব পরের চ্যাপ্টার আমাদের রয়েছে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধান যে তৈরি করা হয়েছিল, তো সেখান থেকে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আমরা এবার দেখব। তো প্রথমে রয়েছে 25, স্বাধীনতা পূর্ব দিবসে কে প্রথমে ভারতের গণপরিষদের ধারণাটি উপস্থাপন করেছিলেন? তো হু ইন দ্য বিগিনিং প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ডে? তো প্রথমবারের জন্য 1934 সালে মানবেন্দ্র রায়, এম.এন. রয়, তিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা প্রথমবারের জন্য সেই আইডিয়া কিন্তু দেন। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব, কোশ্চেন নাম্বার 26, গণপরিষদ এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড আন্ডার? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এটাকে এস্টাবলিশ করা হয় 1946-এ। আমাদের সংবিধান তৈরি করার জন্য এই গণপরিষদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যে অ্যাক্টের রেকমেন্ডেশনে এটা প্রতিষ্ঠিত হয় সেটা অবশ্যই আমরা করব ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এই মিশনের আন্ডারে কিন্তু এই অ্যাসেম্বলিকে এস্টাবলিশ করা হয়েছিল। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 27, ভারতীয় সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যরা ছিলেন? দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হু ড্রাফটেড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়ার? তো যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিল, তো তারা কি নির্বাচিত ছিল না মনোনীত ছিল সেটা তোমাকে করতে হবে। তারা কিন্তু অবশ্যই যে বিভিন্ন প্রভিন্সগুলো ছিল বা প্রদেশগুলো ছিল, সেই প্রদেশের যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিল তারা কিন্তু ইলেক্ট করেছিলেন সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, বিভিন্ন প্রদেশের আইনসভা কর্তৃক নির্বাচিত হয়েছিলেন তারা। তো অপশন নাম্বার সি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 28, কে গণপরিষদের সদস্য ছিলেন না? তো এসএসসি 2018 সালের প্রশ্ন, হু ওয়াজ নট এ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তো রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল এবং জিভি মাভলাঙ্কার, এনারা তিনজনে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, শুধুমাত্র মহাত্মা গান্ধী ছাড়া। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 28। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 29। তো কোশ্চেন নাম্বার 29 বলেছে, ভারতের গণপরিষদের উদ্বোধনী সভায় কে সভাপতিত্ব করেছিলেন? অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার যে ফার্স্ট মিটিং হয়েছিল সেটাকে প্রিসাইড করেছিলেন কে, যেটা ইনঅগ্রাল মিটিং ছিল। তো এসএসসি 2018 সালের প্রশ্ন। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, তো পার্মানেন্ট সভাপতি যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে রাজেন্দ্র প্রসাদ,
এবং উদ্বোধনী সভায় অর্থাৎ ইনগ্রাল যে মিটিং হয়েছিল 1946 9 ডিসেম্বর, তো সেই যে মিটিং সেখানে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, এই রিলেটেড প্রশ্নই আমাদের রয়েছে। কোশ্চেন নাম্বার 30, গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন? তো এর আগে দেখলাম ইনগ্রাল মিটিংয়ের প্রথম চেয়ারম্যান, তো এবার আমরা দেখব যে প্রথম ইলেক্টেড চেয়ারম্যান কে ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। তো সঠিক আমরা করব রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার বি। রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু 1946 11 ডিসেম্বর যে মিটিং হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, যে সেশন হয় সেই সেশনকে কিন্তু তিনি প্রিসাইড করেছিলেন এবং তিনি প্রথম পার্মানেন্ট বা ইলেক্টেড চেয়ারম্যান। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 31, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, তো কে গ্রহণ করেছিল? অবশ্যই গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 31। WBCS 2020 সালের প্রশ্ন, এছাড়াও বহু পরীক্ষায় বহুবার এসেছে, খুব কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 32 রয়েছে, ভারতের সংবিধান প্রণীত হয়েছিল। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনাক্টেড ইন দ্য ইয়ার, তো WBCS 2015, 16, 21, 22 অনেকবার এসেছে। তো সংবিধানকে কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং ভারতের সংবিধান গ্রহণ করা হয়, অ্যাডপ্ট করা হয় কিন্তু 26শে নভেম্বর 1949 সালে। তো দুটো দিনই ভীষণ ইম্পর্টেন্ট। 26শে নভেম্বর অ্যাডপশনের দিন, এবং সেই দিন আমরা কিন্তু সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি। আর 26শে জানুয়ারি 1950 আমাদের কার্যকর হয়েছিল সংবিধান। তো সেই দিন আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি প্রতি বছর। তো 32-র উত্তর আমরা করলাম অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 33, খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? তো ড্রাফটিং কমিটি, সেখানে সদস্য ছিলেন 8 জন, 7 জন ছিলেন এমনি সদস্য এবং 1 জন ছিলেন চেয়ারম্যান, এবং চেয়ারম্যান অবশ্যই বি আর আম্বেদকর ছিলেন। এবং টোটাল মেম্বার বললে আমরা করব অপশন নাম্বার সি 8। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 35, ভারতীয় সংবিধান প্রণয়ন ও সভার সভাপতি ছিলেন কে? তো ড্রাফটিং কমিটি, তার সভাপতি অবশ্যই ছিলেন বি আর আম্বেদকর। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 36, নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের ইউনিয়ন সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন? তো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, তার সংবিধান সেই মানে কমিটির সভাপতি অবশ্যই ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, জওহরলাল নেহেরু তিনি চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 37, সংবিধানের প্রথম খসড়াটি তৈরি করেছিলেন কে? তো দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই বি আর আম্বেদকর, তাই জন্য তিনি কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নামেও পরিচিত। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 38, গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? তো হু ওয়াজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ অ্যাডভাইজার? তো অ্যাডভাইজার ছিলেন বি এন রাও। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট কোশ্চেন রয়েছে 39, ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য ভারতীয় গণপরিষদের কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? তো টোটাল অধিবেশন বা সেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 12টি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 40, ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কোন সালে? তো অবশ্যই 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধানকে কিন্তু গ্রহণ করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের পার্টটা রয়েছে কিন্তু ফরেন সোর্সেস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভারতের সংবিধানের যে বিভিন্ন আইডিয়াগুলো রয়েছে, যে বিভিন্ন প্রভিশনগুলো রয়েছে,
সেগুলো আমরা কোন কোন দেশ থেকে বড়ো করেছি সেটা আমরা দেখব। তো পরীক্ষার জন্য এই পার্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখব ব্রিটেন। তো ব্রিটেন বা ইউকে থেকে আমরা যে জিনিসগুলোকে অ্যাডপ্ট করেছি আমাদের সংবিধানে, সেটা অবশ্যই রয়েছে পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় ব্যবস্থা। নেক্সট আমরা দেখব সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ দু রকমের হয়, সিঙ্গেল এবং ডাবল। আমাদের দেশে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে এবং সেই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা আমরা নিয়েছি কিন্তু ব্রিটেন থেকেই। নেক্সট রয়েছে জুডিশিয়াল রিট। জুডিশিয়াল রিটের পরে আমরা দেখব পাওয়ার অফ স্পিকার এবং রুল অফ ল বা আইনের শাসন। এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা কিন্তু ব্রিটেনের যে কনস্টিটিউশন রয়েছে সেখান থেকে বড়ো করেছি। তো প্রত্যেকটা মনে রাখতে হবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই পার্লামেন্টারি সিস্টেম এবং সিটিজেনশিপ। নেক্সট আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখান থেকে আমরা পেয়েছি প্রিয়াম্বেলের আইডিয়া আমরা পেয়েছি, ফান্ডামেন্টাল রাইট পেয়েছি, মৌলিক অধিকার, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, বিচার বিভাগের যে স্বাধীনতা, অথবা এখানে সুপ্রিম কোর্ট যেটা তুমি বলো, তো সেই সুপ্রিম কোর্টের যে ধারণা সেটা আমরা পেয়েছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট রয়েছে জুডিশিয়াল রিভিউ আমরা পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের ইমপিচমেন্ট, সেই ইমপিচমেন্টও কিন্তু নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার সংবিধান থেকে। নেক্সট আমরা দেখব আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ড থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি আমরা কিন্তু পেয়েছি আয়ারল্যান্ড থেকে। এছাড়াও ইলেকশন মেথড অফ প্রেসিডেন্ট, নমিনেশন অফ রাজ্যসভার যারা মেম্বার রয়েছে তাদের নমিনেশন এবং প্রেসিডেন্টের ইলেকশন মেথড বা নির্বাচন পদ্ধতি আমরা পেয়েছি আয়ারল্যান্ড থেকে। মোস্ট ইম্পর্টেন্ট ডিপিএসপি অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখব কানাডা থেকে আমরা কি কি প্রভিশন পেয়েছি। তো প্রথমেই রয়েছে কোয়াসি ফেডারালিজম, অনেকবার পরীক্ষা এসেছে, এবং এর সাথে রয়েছে স্টেট গভর্নর পোস্ট অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। তো প্রত্যেকটা রাজ্যে একজন করে গভর্নর থাকবেন এবং অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট। তো এই বিষয়টা আমরা কিন্তু নিয়েছি কানাডা থেকে। নেক্সট আমরা দেখব সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা থেকে আমরা অ্যামেন্ডমেন্ট আইডিয়া নিয়েছি এবং ইলেকশন অফ রাজ্যসভার মেম্বারের যে ইলেকশন সেটাও কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। রাজ্যসভার মেম্বারদের নমিনেশন আমরা নিলাম কিন্তু আয়ারল্যান্ড থেকে, এবং ইলেকশন বললে আমরা অবশ্যই করব দক্ষিণ আফ্রিকা। নেক্সট আমাদের রয়েছে রাশিয়া থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বড়ো করেছি রাশিয়ার কনস্টিটিউশন থেকে, সেটা আমরা করব ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। নেক্সট আমাদের রয়েছে ফ্রান্স থেকে আমরা পেয়েছি সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, অর্থাৎ আমাদের ইকুয়ালিটি এবং আমাদের যে ফ্র্যাটার্নিটি, এই যে ধারণা আমরা কিন্তু পেয়েছি ফ্রান্স থেকে। এছাড়া প্রজাতন্ত্র রাষ্ট্রের যে ধারণা অর্থাৎ রিপাবলিক স্টেটের যে আইডিয়া সেটাও কিন্তু আমরা নিয়েছি ফ্রান্স থেকে। তো ফ্রান্স আমাদের হয়ে গেল ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্র্যাটার্নিটি এবং রিপাবলিক স্টেটের আইডিয়া। নেক্সট আমরা দেখব জার্মানি থেকে আমরা পেয়েছি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। তো এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটগুলোর যে সাসপেনশন হয়ে যাবে, স্থগিতকরণ হয়ে যাবে, সেই ধারণা আমরা নিয়েছি কিন্তু জার্মানি থেকে। এবং পরীক্ষায় আসতে পারে কিন্তু এমার্জেন্সি আমরা কোন দেশের সংবিধান থেকে ধার করেছি, তো সেক্ষেত্রে আমরা করব জার্মানি। সুইডেন থেকে আমরা পেয়েছি লোকপাল। নেক্সট আমরা দেখব অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, জয়েন্ট সিটিং এবং ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল। তো এই তিনটি বিষয় আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তো এই আমাদের হলো কিন্তু ফরেন সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট আমরা দেখব পরের পার্ট আমাদের রয়েছে কিন্তু প্রিয়াম্বেল। তো প্রিয়াম্বেল আমাদের ভারতের সংবিধানের প্রিয়াম্বেল আমরা পাবো, প্রস্তাবনা পাবো। দেখো রয়েছে প্রিয়াম্বেল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic। তো এই যে সিকোয়েন্সটা রয়েছে মনে রাখতে হবে, sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens
জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। তো 3 রকমের জাস্টিস আমরা পেলাম, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। নেক্সট আমাদের রয়েছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ। তো 5 রকমের লিবার্টি আমরা পেলাম, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এবং ওরশিপ। এবং তারপরে রয়েছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি। এবং তারপর আমরা আমাদের প্রিয়াম্বেলের মধ্যে পাবো অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল ফ্র্যাটার্নিটি, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. তো আমাদের সংবিধানের প্রিয়াম্বেল তোমরা প্রত্যেকেই কিন্তু এটা মুখস্থ করবে, ভালো করে মনে রাখবে এবং সেটা অবশ্যই সবারই করা উচিত। তো এবার আমরা দেখব প্রিয়াম্বেল থেকে কী কী প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে পেয়েছি। তো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে প্রিয়াম্বেল থেকে, The mind of makers of Constitution of India is reflected in which of the following? তো ভারতের সংবিধান যারা প্রণয়ন করেছিলেন, মেকার যারা ছিলেন, তো তাদের যে মাইন্ড, তাদের যে মন, সেটা আমরা নিম্নলিখিত কোন বিষয়ে কিন্তু প্রতিফলন হতে দেখি? আইএস প্রিলিম 2017 সালের প্রশ্ন। সঠিক উত্তর আমরা করব প্রিয়াম্বেল বা সংবিধানের প্রস্তাবনায় কিন্তু আমরা মাইন্ড অফ মেকার্স আমরা কিন্তু রিফ্লেক্ট হতে পাবো। তো কোশ্চেন নাম্বার 1 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 2 রয়েছে ভারতের সংবিধানে আমরা ভারতের জনগণ শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে? তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে ফ্রেজটা, এটা কোথায় ইউজ হতে আমরা পাবো? অবশ্যই আমাদের প্রিয়াম্বেলের মধ্যে প্রথম লাইনে কিন্তু আমরা পাবো উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো মধ্যপ্রদেশ পিএসসি 2016 সালের প্রশ্ন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 3, কে বলেছেন যে প্রস্তাবনা সংবিধানের মূল মন্ত্র? তো প্রস্তাবনাকে সংবিধানের মূল মন্ত্র বলেছেন আর্নেস্ট বার্কার। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 3। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 4, ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচার কোন রূপে গৃহীত হয়েছে? তো the justice described in the preamble of Indian Constitution has been accepted in which form? তো 3 রকমের জাস্টিস আমরা পেয়েছি আমাদের প্রিয়াম্বেলের মধ্যে, পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস। তো অল অফ দ্য অ্যাবাভ আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5, সংবিধানের প্রস্তাবনায় আইনি প্রকৃতি কী? তো হোয়াট ইজ দ্য লিগাল নেচার অফ দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন? তো আমাদের সংবিধান এটা কিন্তু এনফোর্সেবল নয়। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 6, কোন সংশোধনী আইন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার পরিবর্তন আনে? তো একমাত্র সংশোধনী আইন 42তম সংশোধনী আইন 1976 সালে যে সংশোধনী আইন হয়েছিল, এই অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী আইনের দ্বারা প্রস্তাবনায় কিন্তু পরিবর্তন আসে। 3টি শব্দকে কিন্তু যুক্ত করা হয় এই সময়, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 7, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি যুক্ত করা হয়েছে। তো আমরা দেখলাম সোশ্যালিস্ট এবং সেকুলার, তার সাথে ইন্টিগ্রিটি, এই 3টিকে যুক্ত করা হয়েছে ভারতের সংবিধানে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1946-এ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো। তো এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মিনি কনস্টিটিউশন নামেও পরিচিত। এর পরের ক্লাসে আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে ক্লাস করব, তো অবশ্যই তোমরা দেখো। তো কোশ্চেন নাম্বার 7 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব পরের বিষয়টি আমাদের রয়েছে পার্টস অফ ইন্ডিয়া। তো ভারতের সংবিধান যখন কার্যকর করা হয় 1950 সালে, তখন আমাদের সংবিধানে কিন্তু পার্ট ছিল টোটাল 22টি। তো 22টি পার্ট আমরা প্রথমে পেয়েছিলাম এবং তারপরে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের দ্বারা আরও 3টি পার্টকে যুক্ত করা হয়েছে এবং বর্তমানে আমাদের কিন্তু 25 পার্ট আমাদের সংবিধানে রয়েছে। তো 25টি পার্ট, সেই পার্টের মধ্যে কোন কোন বিষয় রয়েছে, কোন কোন আর্টিকেল রয়েছে আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখব পার্ট নাম্বার 1,
পার্ট নাম্বার 1 এর টাইটেল রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এবং আর্টিকেল 1 to 4 আমরা পাবো পার্ট 1। নেক্সট আমরা দেখব নাগরিকত্ব। তো পার্ট থেকে মেইনলি প্রশ্ন আসবে তোমার যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ এটা আমরা কোন পার্টে পাবো। তো সেক্ষেত্রে আমরা করব পার্ট নাম্বার 2-তে আমাদের রয়েছে নাগরিকত্ব, এবং আর্টিকেল রয়েছে কিন্তু 5 থেকে 11। পার্ট নাম্বার 3 আমাদের রয়েছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 12 থেকে 35 আমাদের রয়েছে ফান্ডামেন্টাল রাইট। পার্ট নাম্বার 4-এ আমরা পাবো আমাদের ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিমালা, এটা আমরা পাবো আর্টিকেল 36 to 51। তো 4টি পার্টের পরে আমাদের পরের পার্টটি রয়েছে পার্ট নাম্বার 4A, যেটা আমরা 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু পেয়েছি। তো নতুন করে একটা সাব পার্ট আমরা কিন্তু পেলাম পার্ট 4A। এখানে আমরা পাবো ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। একটি মাত্র আমাদের কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে রয়েছে আর্টিকেল 51A বা 51 ক আমরা পাবো কিন্তু মৌলিক কর্তব্য। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আমরা দেখব পার্ট 5। পার্ট 5-এ আমরা পাবো ইউনিয়ন। ইউনিয়নের অনেকগুলো ভাগ আমরা পাবো, আমাদের এখানে এক্সিকিউটিভ থাকবে, লেজিসলেটিভ থাকবে এবং আমাদের জুডিশিয়ারি থাকবে। যখন আমরা পরের দিন ক্লাস করব প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে দেখব। নেক্সট আমরা দেখব পার্ট 6-এ আমাদের রয়েছে কিন্তু স্টেটস। তো স্টেটের মধ্যে আমাদের আর্টিকেল রয়েছে 152 থেকে 237। নেক্সট আমরা দেখব পার্ট 7। পার্ট 7-এ খ পর্বের যে রাজ্যগুলি ছিল, অর্থাৎ গ্রুপ বি এর যে রাজ্যগুলো ছিল, যেটা কিন্তু ডিলিটেড হয়ে গেছে আমাদের সংবিধানে, বর্তমানে এটা আর নেই। তো পার্ট 7 আমাদের পড়ার মনে রাখার কোনো দরকার নেই। পার্ট 8-এ আমরা পাবো ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। ধারা রয়েছে 239 থেকে 242। পার্ট 9-এ আমরা পাবো পঞ্চায়েত। পঞ্চায়েতের আর্টিকেল আমরা পাবো আর্টিকেল 243 থেকে 243-এর ও, ঠিক আছে, 243-এর ও কিন্তু আমাদের রয়েছে পঞ্চায়েত। নেক্সট আমরা দেখব পরের পার্ট আমাদের রয়েছে পার্ট 9-এর এ। পার্ট 9-এর এতে আমাদের রয়েছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। তো 9-এ আমরা পেলাম আমাদের রয়েছে কিন্তু পঞ্চায়েত, এবং তারপরে আমরা পেলাম পৌরসভা। তো পঞ্চায়েত পৌরসভা এই দুটোই কিন্তু পরবর্তীকালে যুক্ত করা হয়েছে আমাদের সংবিধানে। পঞ্চায়েত আমরা পেয়েছি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 দিয়ে, এবং আমাদের পৌরসভা বা মিউনিসিপ্যালিটি কিন্তু যুক্ত করা হয়েছে 1992-তে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এবং আর্টিকেল রয়েছে 243, এটা পি থেকে কিন্তু 243Z পর্যন্ত আমরা কিন্তু পাবো আমাদের পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। নেক্সট আমাদের রয়েছে পার্ট 9B। আমরা পাবো সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। আমাদের আর্টিকেল রয়েছে 243ZH থেকে 243ZT পর্যন্ত। নেক্সট পার্ট আমাদের রয়েছে পার্ট নাম্বার 10, তফসিলি এবং উপজাতি এলাকা। আর্টিকেল আমাদের রয়েছে 244 থেকে 244A। নেক্সট পার্ট আমরা পাবো পার্ট নাম্বার 11, কেন্দ্রীয় রাজ্য আইনসভা এবং প্রশাসনিক সম্পর্ক আমাদের রয়েছে পার্ট নাম্বার 11-এ। ঠিক আছে, কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা কিন্তু পাবো পার্ট নাম্বার 11-এ। এবং এখানে আমরা দুই ধরনের সম্পর্ক পাবো, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সম্পর্ক সেটা আমরা পাবো, প্রশাসনিক সম্পর্ক, এবং আমাদের লেজিসলেটিভ সম্পর্ক কিন্তু আমাদের রয়েছে পার্ট নাম্বার 11-এ। এবং পার্ট নাম্বার 12-এ আমরা কিন্তু পাবো অর্থ সম্পত্তি চুক্তি এবং মামলা। ঠিক আছে, 264 থেকে 300A পর্যন্ত আমাদের রয়েছে। তো পার্ট নাম্বার 13 আমরা পাবো বাণিজ্য এবং আন্তঃসম্পর্ক, ট্রেড এবং ইন্টারকোর্স। আর্টিকেল 301 to 307। পার্ট নাম্বার 14-এ রয়েছে কেন্দ্র এবং রাজ্যগুলির অধীনে বিভিন্ন পরিষেবা। ইউপিএসসি আমরা পাবো এবং স্টেট পিএসসিগুলো আমরা কিন্তু পাবো এই পার্টের মধ্যে। আর্টিকেল রয়েছে 308 থেকে 323 পর্যন্ত। নেক্সট আমরা দেখব পার্ট নাম্বার 14A। 14 এতে আমাদের রয়েছে কিন্তু ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আর্টিকেল আমরা পাবো 323-এর A এবং 323-এর B। দুটি আর্টিকেল আমরা পেলাম
ট্রাইব্যুনালের মধ্যে। নেক্সট আমরা দেখব পরের পার্ট আমাদের রয়েছে নির্বাচন, ইলেকশন, এবং আর্টিকেল আমরা পাবো আর্টিকেল 324 থেকে শুরু করে আর্টিকেল 329 পর্যন্ত। নেক্সট পার্ট আমাদের রয়েছে পার্ট নাম্বার 16, তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর যে সম্প্রদায় রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান তাদের জন্য বিশেষ বিধান। তো স্পেশাল প্রভিশন এসসি এসটি এবং অন্যান্য যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন স্পেশাল প্রভিশন পাবো পার্ট নাম্বার 16-এ। আর্টিকেল আমরা পাবো 330 থেকে 334। নেক্সট আমাদের রয়েছে 342। নেক্সট আমাদের রয়েছে পার্ট 17। তো 17 নম্বর পার্টে আমরা পাবো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা। আর্টিকেল আমাদের রয়েছে 343 থেকে 351 পর্যন্ত। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের সংবিধানে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বর্তমানে রয়েছে। তো 17 আমাদের হয়ে গেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা দেখব পার্ট নাম্বার 18, জরুরি অবস্থা সংক্রান্ত বিধান। তো এমার্জেন্সি প্রভিশন আমরা পাবো পার্ট নাম্বার 18-এ। আর্টিকেল রয়েছে 352 থেকে 360। 3 ধরনের এমার্জেন্সি আমাদের সংবিধানে রয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের ভারতবর্ষে কতবার ফিনান্সিয়াল এমার্জেন্সিকে লাগু করা হয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখব পার্ট 19। তো পার্ট 19-এ আমাদের রয়েছে বিবিধ অর্থাৎ মিসলেনিয়াস বিভিন্ন বিষয় কিন্তু আমরা এখানে পাবো। আর্টিকেল 361 থেকে 366-র মধ্যে রয়েছে 19 নাম্বার পার্ট। নেক্সট আমরা দেখব পার্ট নাম্বার 20, রয়েছে সংবিধান সংশোধন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট। একটি মাত্র আর্টিকেল রয়েছে, আর্টিকেল 368। নেক্সট পার্ট আমরা করব পার্ট নাম্বার 21। তো 21 নম্বর পার্টে আমাদের রয়েছে অস্থায়ী ক্রান্তিকালীন এবং বিশেষ বিধান 369 থেকে 392। এবং আমাদের পার্ট 22-তে আমরা পাবো বিভিন্ন টাইটেল, সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা এবং হিন্দিতে কর্তৃত্বমূলক পাঠ এবং বাতিল। তো আর্টিকেল 393 টু 395 আমাদের রয়েছে পার্ট নাম্বার 22। নেক্সট আমরা দেখে নেব শেষ টপিক আমাদের রয়েছে শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো নেক্সট আমরা দেখব শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধানে যখন ভারতের সংবিধানকে কার্যকর করা হয় তখন 8টি শিডিউল আমাদের ছিল এবং পরবর্তীতে আরও 4টি শিডিউল যুক্ত করে বর্তমানে আমাদের সংবিধানে 12টি শিডিউল আমরা পাব। তো বর্তমানে 12টি শিডিউল আমাদের সংবিধানে রয়েছে। এই 12টি শিডিউলকে মনে রাখার জন্য তোমরা একটা ট্রিক্স মনে রাখতে পারো, টিয়ার্স অফ ওল্ড পিএম। তো টিয়ার্স অফ ওল্ড পিএমের টিতে আমাদের প্রথমে রয়েছে শিডিউল নাম্বার 1, নেম অ্যান্ড টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ স্টেটস অ্যান্ড ইউটি। তো রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে তাদের নাম এবং তাদের যে টেরিটোরিয়াল জুরিসডিকশন রয়েছে, আঞ্চলিক এখতিয়ার রয়েছে, সেটা আমরা পাবো শিডিউল নাম্বার 1-এ। তো টি থেকে মনে রাখবে টেরিটোরিয়াল জুরিসডিকশন। নেক্সট রয়েছে শিডিউল নাম্বার 2। তো শিডিউল নাম্বার 2 রয়েছে এমোলিউমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এমপি, এমএলএ। তো এই যে পোস্টগুলো রয়েছে তাদের এমোলিউমেন্টস এবং অ্যালাউন্সেস অর্থাৎ বেতন এবং ভাতা, এই বিষয়টি আমরা পাবো শিডিউল নাম্বার 2-তে। তো এমোলিউমেন্টস, এই যে ই দিয়ে তোমরা মনে রাখবে এমোলিউমেন্টস। নেক্সট আমরা দেখব শিডিউল নাম্বার 3। তো শিডিউল নাম্বার 3-তে রয়েছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এমএলএ, এমপি। তো তাদের অ্যাফার্মেশন এবং ওথ অর্থাৎ শপথ গ্রহণ আমরা পাবো শিডিউল নাম্বার 3-তে। তো টিয়ার্স আমাদের ছিল, তো টিয়ার্সের টিতে আমরা পেলাম টেরিটোরিয়াল জুরিসডিকশন, ইতে আমরা পেলাম এমোলিউমেন্টস, এতে আমাদের হয়ে গেল কিন্তু অ্যাফার্মেশন। নেক্সট আমাদের রয়েছে শিডিউল নাম্বার 4, অ্যালোকেশন অফ সিট ইন দ্য রাজ্যসভা। তো রাজ্যসভার যে আসনের বন্টন, অ্যালোকেশন অফ সিট, এটা আমরা পাবো শিডিউল নাম্বার 4-এ। তো আর আমাদের হয়ে গেল রাজ্যসভার আসন বন্টন। নেক্সট আমাদের রয়েছে শিডিউল নাম্বার 5, প্রভিশন অফ শিডিউল এরিয়া।
তো যে শিডিউল এরিয়াগুলো রয়েছে তার বিভিন্ন প্রভিশন আমরা পাবো শিডিউল নাম্বার 5-এ। তো আমাদের টিয়ার্স কিন্তু কমপ্লিট হলো। নেক্সট আমরা দেখব অফ। তো অফের মধ্যে আমাদের রয়েছে শিডিউল নাম্বার 6 এবং 7। তো প্রভিশন অফ আদার্স এরিয়া। তো আদার্স এরিয়া অর্থাৎ আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই 4টি রাজ্যের সম্পর্কে বিভিন্ন প্রভিশন দেওয়া রয়েছে শিডিউল নাম্বার 6-এ। তো ও থেকে মনে রাখবে আদার্স এরিয়া। নেক্সট রয়েছে শিডিউল নাম্বার 6 ফেডারেল স্ট্রাকচার। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফেডারেল স্ট্রাকচার বা আমাদের যে 3টি তালিকা রয়েছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং আমাদের যৌথ তালিকা, সেই যে ক্ষমতার যে বিভাগ সেটা আমরা কোন শিডিউলে পাই, সেটা আমরা পাবো কিন্তু শিডিউল নাম্বার 7-এ। তো এফ থেকে মনে রাখবো অবশ্যই ফেডারেল স্ট্রাকচার। তো 6 এবং 7 নাম্বার শিডিউল আমাদের হয়ে গেল। টিয়ার্স অফ আমাদের কমপ্লিট। নেক্সট আমরা দেখব ওল্ড পিএম। তো ওল্ড পিএমের মধ্যে প্রথমে আমাদের শিডিউল নাম্বার 8-এ রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা, বর্তমানে আমাদের সংবিধানে 22টি সরকারি ভাষা কিন্তু রয়েছে। শিডিউল নাম্বার 9-এ আমরা পাবো ল্যান্ড রিফর্ম। তো এল থেকে আমাদের হয়ে গেল ল্যান্ড রিফর্ম, যেটা আমরা 1951 সালের প্রথম সংশোধনী আইনের দ্বারা কিন্তু যুক্ত হতে দেখব। তার আগে আমাদের 8টি শিডিউল আমাদের সংবিধানে ছিল এবং 9 নম্বর শিডিউল আমরা পেলাম ল্যান্ড রিফর্ম, যেটা যুক্ত হয়েছে 1951 সালের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এবং ডি থেকে আমরা মনে রাখবো অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন, শিডিউল নাম্বার 10-এ রয়েছে, যেটা 1985 সালে 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। তো ওল্ড আমাদের কমপ্লিট। নেক্সট আমরা দেখব পিএম। তো পিএম ভীষণ সোজা। শিডিউল নাম্বার 11-এ আমাদের রয়েছে পঞ্চায়েত এবং শিডিউল নাম্বার 12-এ আমাদের রয়েছে মিউনিসিপ্যালিটি। তো এই আমাদের হয়ে গেল টিয়ার্স অফ ওল্ড পিএম, আমাদের 12টি শিডিউল। তো আজকের ক্লাসটি আমাদের এই অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টগুলো দেখব। তাহলে আমাদের পলিটির থেকে খুব ভালো একটা রিভিশনের সেট আমরা পাবো। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ।